প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইকোনমিক্স ভিডিও ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য এই বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও এদেশের জনসংখ্যা বিশ্বের অষ্টম। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এই ক্ষুদ্র আয়তনের মোট জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1103। অর্থাৎ এত ক্ষুদ্র আয়তনে এত অধিক জনসংখ্যার বসতি বিশ্বের খুব কম দেশে পরিলক্ষিত হয়। এটাও বাংলাদেশের অর্থনীতির একটি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও বাংলাদেশের যে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন ক্রমান্বয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের বৈশিষ্ট্য আলোচনা পূর্বে সেগুলো আমরা বোর্ডে লিখে নেব। তোমরাও বোর্ডকে অনুসরণ করে তোমাদের নিজ নিজ খাতায় উঠে নেবা। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য প্রথমে যেটা, সেটা হলো কৃষি নির্ভর অর্থনীতি। কৃষি নির্ভর অর্থনীতি। 2, অতিরিক্ত জনসংখ্যা। 3, উন্নয়নশীল শিল্প খাত। 4, বেকারত্ব। 5, স্বল্প মাথাপিছু আয়। 6, সঞ্চয় ও পুঁজির স্বল্পতা। 7 নম্বরে পরনির্ভরশীলতা। 8 নম্বরে মুদ্রাস্ফীতি। 9 নম্বরে অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। 10 নম্বরে প্রাকৃতিক
প্রাকৃতিক দুর্যোগ, 11 নম্বরে দক্ষ উদ্যোক্তার অভাব, 12 নম্বরে অনুন্নত আর্থসামাজিক কাঠামো, 13 নম্বর শিক্ষা ও স্বাস্থ্য, 14 নম্বরে আর্থিক সংস্কার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো বোর্ডে উঠে নিয়েছি। এবার আমরা দেখব এই বৈশিষ্ট্যগুলো খুব সংক্ষিপ্ত আকারে পরিচিত হওয়ার চেষ্টা করব। প্রথমে কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশ শিল্পে উন্নয়ন করলেও এখনও বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশে এখনও প্রায় 72% লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাছাড়াও বাংলাদেশের কৃষির অন্যতম প্রধান সমস্যা হলো স্বল্প উৎপাদন। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এদেশে একর প্রতি উৎপাদন খুবই কম। এর পিছনে যে কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভূমির মালিকানার ত্রুটি, জমিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত, কৃষকদের অসচেতনতা, কৃষির আধুনিকরণের অভাব, উন্নত বীজ, সার, কীটনাশকের অভাব। এগুলোর কারণে কৃষির উৎপাদন বহুলাংশে কম। তবে সম্প্রতিকালে কৃষির সচেতনতা বৃদ্ধি পেয়েছে, কৃষিতে যান্ত্রিক প্রবাহ বৃদ্ধি হয়েছে, উন্নত বীজ, সার, কীটনাশক, বিভিন্ন উপকরণ সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কৃষির উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে 18-19 অর্থবছরে কৃষি অবদান রাখতে সক্ষম হয়েছে 13.60%। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো অতিরিক্ত জনসংখ্যা। বাংলাদেশের অর্থনীতির আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো অত্যধিক জনসংখ্যা। 2018 সালের হিসাব অনুসারে বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা 16,37,00,000। অর্থাৎ এই 16,37,00,000 আমাদের এই ক্ষুদ্র আয়তনের দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধক। কারণ জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে হারে আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারছি না, কর্মসংস্থান বৃদ্ধি করতে পারছি না। ফলে খাদ্য সমস্যা সহ বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যার বর্তমান বৃদ্ধির হার 1.37। এই বৃদ্ধির হার কমিয়ে এনে নির্ধারণ করা হয়েছে 1.2%। তো জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যেমন এটা 1994 সালে এই বৃদ্ধির হার ছিল 1.42, আর বর্তমানে 1.37। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। তো দেখা যাচ্ছে যে জনসংখ্যা অধিক হওয়ার কারণে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। তদুপরিও জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ চেষ্টা করছে। উন্নয়নশীল শিল্প খাত, ঔপনিবেশিক শাসন, পাকিস্তানি শোষণ এবং স্বাধীনতা উত্তর লাল ফিতার দৌরাত্বের কারণে বাংলাদেশের শিল্প ব্যবস্থায় তেমন উন্নতি না ঘটলেও
সাম্প্রতিককালে কিছু পদক্ষেপ গ্রহণ করায়, অর্থাৎ প্রাইভেটাইজেশন বোর্ড গঠন, পিপিপি গঠন, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রণোদনা, শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টির জন্য বিভিন্ন বাজার অনুসন্ধান, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ, পণ্যের নমুনাকরণ, পণ্যের মান উন্নয়নকরণ, অভ্যন্তরীণ ভোগের পরিমাণ বৃদ্ধি ইত্যাদির কারণে শিল্পের উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে এই বৃদ্ধি পাওয়ার ফলে দেখা যাচ্ছে আমাদের জাতীয় অর্থনীতিতে শিল্পের অবদান বর্তমানে প্রায় 35.14, এবং শিল্প খাতে আমাদের মোট জনশক্তির নিয়োগ প্রায় 20.6% জনশক্তি এই শিল্প খাতে নিয়োজিত রয়েছে। এরপরে আমরা দেখব বেকারত্ব। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম প্রতিবন্ধকতা হলো সে দেশের বেকারত্ব, অর্থাৎ বেকার জনসংখ্যা। বাংলাদেশে মোট কর্মক্ষম জনসংখ্যা বর্তমানে 6,35,00,000। এর ভিতরে 27,80,000 কর্মক্ষম লোক বেকার, অর্থাৎ এই 27,80,000 লোক নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণে সামাজিক অবক্ষয়, সমাজের বিভিন্ন অনিয়ম, বিভিন্ন সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যেটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থাৎ বেকারত্ব একদিকে যেমন নির্ভরশীলতা বাড়ায়, অন্যদিকে তেমন সামাজিক অবক্ষয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এছাড়াও আমাদের কৃষিক্ষেত্রে মৌসুমি বেকারত্ব রয়েছে, শব্দ বেকারত্ব রয়েছে। এই বেকারত্বের কারণে আমাদের অর্থনীতির কিছুটা হলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এরপরে স্বল্প মাথাপিছু আয়। যেহেতু আমাদের মাথাপিছু আয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খুবই কম, বিশ্বের তুলনায় আমাদের মাথাপিছু আয় যৎসামান্য। যেমন 2018-19 অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশে গড় মাথাপিছু আয় $1,909, অথচ বিশ্বের উন্নত দেশের আয় $4,000 থেকে $5,000 মতো। সেখানে আমাদের এই স্বল্প পরিমাণ আয় মানুষের জীবনযাত্রার মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে তেমন সহায়ক ভূমিকা পালন করতে পারে না। তারপরেও আমাদের মাথাপিছু আয় ক্রমান্বয়ে বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং স্বাধীনতা উত্তর আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র $170, সেখান থেকে আজকে $1,909 উন্নীত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, মাথাপিছু আয় বৃদ্ধির যে বিভিন্ন পদক্ষেপ কর্মসংস্থান সৃষ্টি, সেগুলো গ্রহণের ফলে আমাদের মাথাপিছু আয় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এরপরে সঞ্চয় ও পুঁজির স্বল্পতা। মাথাপিছু আয় কম হওয়ার ফলে আমাদের সঞ্চয়ের পরিমাণও কম হয়, কারণ ভোগ ব্যয়ের পর যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় হিসেবে ব্যবহার করতে হয়, কিন্তু সেই সঞ্চয়ের পরিমাণও আমাদের দেশে অত্যন্ত অপ্রতুল। বাংলাদেশে মোট জিডিপির সঞ্চয়ের হার 23.98 এবং জাতীয় সঞ্চয় হলো 28.26%, আর মোট বিনিয়োগের পরিমাণ হলো 31.56। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পুঁজির স্বল্পতা রয়েছে এবং সঞ্চয়েরও স্বল্পতা রয়েছে। এই সঞ্চয় এবং পুঁজির স্বল্পতার কারণে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ এবং জনশক্তিকে দক্ষতার সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারছি না। অর্থাৎ পুঁজির স্বল্পতা আমাদের অর্থনৈতিক এবং জনসংখ্যাকে দক্ষতার সাথে ব্যবহার করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এরপর পরনির্ভরশীলতা। বাংলাদেশের অর্থনীতির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পরনির্ভরশীলতা। বাংলাদেশে বার্ষিক যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয় তার শতকরায় প্রায় 50 থেকে 60% বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। এই বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল অর্থনীতি বিদেশি বা দাতা গোষ্ঠীদের চাহিদা অনুসারে প্রণয়ন করতে হয়, বাস্তবায়ন করতে হয়। ফলে দেশের সার্বভৌমত্ব, এমনকি দেশের ভাবমূর্তি অনেক সময় নষ্ট হতে বাধ্য হয়। তাই বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতার হার কমাতে হবে এবং নির্ভরশীলতার হার কমিয়ে নিজেকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তুলতে হবে। এরপরে মুদ্রাস্ফীতি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমরা খাদ্যের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় উৎপাদন করতে পারি না। ফলে অর্থের যোগানের সাথে সাথে খাদ্যের যোগান বৃদ্ধি না পাওয়ায় দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং জনগণের জীবন দুর্বিষহ ঘটে।
দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় দ্রব্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এছাড়াও এই মুদ্রাস্ফীতি আমদানি রপ্তানি ক্ষেত্রেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। 2018-19 সালের হিসাব অনুযায়ী দেখা গিয়েছে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার 5.44%। অর্থাৎ এই মুদ্রাস্ফীতি অর্থনৈতিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে মুদ্রাস্ফীতির হার বর্তমানে বাংলাদেশে ক্রমান্বয়ে কমে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত। বাংলাদেশে বিমানপথ সীমিত, বাংলাদেশ রেলওয়েও সীমিত। তবে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় নদীপথের কিছু সুবিধা রয়েছে। অর্থাৎ নদীপথের সুবিধা থাকলেও বর্ষা মৌসুমে নদীপথের পরিমাণ 5,000 মাইলের ঊর্ধ্বে চলে যায়, কিন্তু শুষ্ক মৌসুমে এটা 3,500 কিলোমিটারের নিচে চলে আসে। অর্থাৎ নদীপথের সুবিধা থাকলেও নদীর নাব্যতা না থাকায় আমাদের সেখানেও কিছু সমস্যা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের পরিবহন যোগাযোগ ব্যবস্থায় খুব একটা যে উন্নতি সাধিত হয়েছে তা নয়, তবে উন্নয়নের ছোঁয়া সেখানে পরিলক্ষিত হচ্ছে, যার ফলে বিভিন্ন পরিবহন এবং যোগাযোগ মাধ্যমে উন্নতি সাধিত হচ্ছে এবং শিল্পের কাঁচামাল, শিল্পের উৎপাদিত দ্রব্য অতি দ্রুততার সাথে শিল্পে পৌঁছানো এবং ভোক্তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তদুপরি বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নতির কারণে অনেক সময় আমাদের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ, প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ এগুলোর ক্ষেত্রে বিঘ্নতা বা বিঘ্ন সৃষ্টি হচ্ছে বা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। তারপরে প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশের অর্থনীতির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের অর্থনীতির নিয়মিত ব্যাপার। 1997 সালে এবং 2004 সালে প্রলয়ঙ্কারী বন্যা, 2007 সালে সুপার সাইক্লোন সিডর, তাছাড়াও নার্গিস, আমপান, এগুলো আমাদের অর্থনীতিকে প্রভূত ক্ষতি সাধন করেছে। তবে বাংলাদেশ এই ক্ষতি কমিয়ে আনার জন্য দক্ষতা অর্জন করেছে। ফলে এই সুপার সাইক্লোন সিডর, আমপান এদের প্রভাব থেকে যে ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, বাংলাদেশ এই দুর্যোগ মোকাবেলার দক্ষতা অর্জন করায় সেই ক্ষতির পরিমাণ অনেক অংশে হ্রাস পেয়েছে। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ আমাদের দক্ষ করে তুলেছে। অর্থাৎ আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাহসী হয়েছি এবং কিছু পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি। ফলে দুর্যোগকালে আমাদের অর্থনীতির যে ক্ষতি হয় সেগুলো আমরা পূরণ করতে কিছুটা হলেও সক্ষম। দক্ষ উদ্যোক্তার অভাব। দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্প কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোক্তার বিকল্প নাই। দক্ষ উদ্যোক্তা সময় মাফিক, প্রয়োজন মাফিক নির্দিষ্ট শিল্প কারখানা প্রতিষ্ঠা করতে সক্ষম এবং তাদের নৈপুণ্যতা যদি থাকে তাহলে ভোক্তার চাহিদা মতো দ্রব্য উৎপাদন, সময় এবং চাহিদা মতো দ্রব্য সরবরাহ সকল কাজই সুচারুরূপে সম্পন্ন হয়। কিন্তু বাংলাদেশে অধিকাংশ উদ্যোক্তা অদক্ষ, অর্থাৎ দক্ষ উদ্যোক্তার যথেষ্ট অভাব রয়েছে। ফলে পরিকল্পিত বিনিয়োগ, চাহিদা এবং সময়মাফিক দ্রব্য সরবরাহ, উৎপাদন এবং সরবরাহ এগুলো বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ দক্ষ উদ্যোক্তার অভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। তারপরে অনুন্নত আর্থসামাজিক কাঠামো। বাংলাদেশের যে আর্থসামাজিক অবকাঠামো, অর্থাৎ পরিবহন, যোগাযোগ, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, তারপর সামাজিক অবকাঠামোর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলো প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং এগুলো অর্থনৈতিক উন্নয়নের জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি অপ্রতুল। অর্থাৎ এই আর্থসামাজিক অপ্রতুলতার কারণেই আমাদের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। অর্থাৎ আমাদের অর্থনৈতিক অন্যতম একটি বৈশিষ্ট্য হলো অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো। তারপরে শিক্ষা ও স্বাস্থ্য। বাংলাদেশে জনগণের শিক্ষিতের হার 7 বছরের উপরে 2018-19 সাল অনুযায়ী 72.3% এবং প্রতি 1724 জনে একজন ডাক্তার রয়েছে। তাহলে এখান থেকেই অনুমান করা যায় যে বাংলাদেশের শিক্ষিতের হার
মাত্র 72%, 72.3%, এবং প্রতি 1724 জনে একজন স্বাস্থ্যকর্মী বা ডাক্তার রয়েছে। তাহলে এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা তত উন্নত নয়। তাহলে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে, যেমন সরকারি মাধ্যম রয়েছে, বেসরকারি মাধ্যম রয়েছে, আবার বিশেষ ব্যবস্থাও রয়েছে, ইংরেজি মাধ্যম রয়েছে, ক্যাডেট প্রথা প্রচলন রয়েছে। অনুরূপভাবে স্বাস্থ্য খাতেও কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে, এবং এদের মধ্যে অনেক সময় সমন্বয়হীনতার কারণেও এগুলো এই স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে সমন্বয়তার অভাবেও কিন্তু আমাদের অর্থনীতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সর্বোপরি আমরা যেটা দেখবো সেটা হলো আর্থিক সংস্কার। সরকার আমাদের অর্থনীতির আর্থিক সংস্কারের জন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যেমন মুদ্রার ভাসমান মূল্য নির্ধারণ, মানি লন্ডারিং আইন, অর্থ ঋণ আদালত 2003, এগুলো প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংক প্রচেষ্টা চালাচ্ছে। এ সমস্ত প্রচেষ্টা গ্রহণের ফলে আমাদের অর্থনীতির ক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি, এবং যতটুকু অর্জন করা আশা করা হয়েছিল তার চেয়েও হয়তো আমরা ততটুকু অর্জন করতে সক্ষম হইনি, কিন্তু আমাদের অর্জনটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে উন্নতির দিকে। এবং এগুলো যদি আমরা সঠিক বাস্তবায়ন করতে পারি, আমরা আশা করি আমাদের যে ভিশন 21 রয়েছে, ভিশন 21-এ আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবো, আশাবাদ ব্যক্ত করতে পারি। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলাদেশের অর্থনীতির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো মোটামুটিভাবে উপলব্ধি করতে পেরেছ। এরপরও আমরা যদি সমস্যা বোধ করো তোমরা, তাহলে আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্টস করবা, আমরা সেগুলো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা মনে করি এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা অনুধাবন করে অর্থনৈতিক অনুকূলে এর প্রভাবকে নিতে পারি, তাহলে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া আমাদের জন্য খুব একটা কষ্টকর হবে বলে আমরা মনে করি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।